মাইগ্রেন কি ধীরে ধীরে সেরে যায়? ধরুন আমার স্কুল বা কলেজ ইয়ার্স থেকে আমার মাইগ্রেন শুরু হলো, এটা কি যত আমার বয়স বাড়বে তীব্রতা কমে যাবে বা এটা ভালো হয়ে যাবে? হ্যাঁ, মাইগ্রেনের সাথে বয়সের একটা অনেক সম্পর্ক আছে। বিশেষ করে এটি দেখা যায় মেয়েদের ক্ষেত্রে আরো বেশি। মাথা ব্যথার জন্য আমরা ওষুধ খাচ্ছি পেন কিলার, সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি আমরা পেন কিলার খাই মাথা ব্যথার জন্য। এই পেন কিলারই কিন্তু মাথা ব্যথার একটা কারণ। আমরা মনে করি যে চা কফি মাথা ব্যথা আমাদের কমায়, এটা কিন্তু ভুল ধারণা। চা কফি এই খাবারগুলো কিন্তু মাথা ব্যথা ট্রিগার করে। মাথা ব্যথার কিছু ওয়ার্নিং সাইন আছে না, রেড ফ্ল্যাগ যেটাকে বলে, যে আমার মাথা ব্যথা হলো, আমি তখন এগুলো দেখলে বুঝবো যে এটা খুব সিরিয়াস কিছু হয়ে গেছে। রেড ফ্ল্যাগ গুলো যদি আপনি বলতেন। সবাই মাইগ্রেন নিয়ে কথা বলি, মাইগ্রেন মাইগ্রেন মাইগ্রেন, কিন্তু সারা বিশ্বে টেনশনটাই ভেরি কিন্তু মাইগ্রেনের থেকে বেশি। সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় তাদের প্রচন্ড মাথা ব্যথা করে, রোগীদেরকে আপনি কি বলে আশ্বস্ত করেন বা চিকিৎসা করেন? জেনেটিক ফ্যাক্টর একটা অন্যতম ফ্যাক্টর, বিশেষ করে টেনশন টাইপ হেডেক, মাইগ্রেন হেডেক, বংশত যে বাবা মা বা নিকট আত্মীয় কারো মাথা ব্যথার তীব্র সমস্যা থেকে থাকে, তাহলে পরবর্তীতে সেই সন্তানদের মাথা ব্যথা হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। মাথা ব্যথা হলে আমি কি সাইকিয়াট্রিস্টের কাছে যাব, নিউরোলজিস্টের কাছে যাব, না মেডিসিন ডাক্তারের কাছে যাব? আসসালামু আলাইকুম। আজকে আমরা মাথা ব্যথা নিয়ে কথা বলবো। আমাদের মাথা ব্যথার প্রচুর সমস্যা সবারই হয়। আমার নিজেরও জীবনে একটা সময় প্রচুর মাথা ব্যথা করতো, যখন আমি ক্লাস 7, 8, 9-এ পড়তাম। তীব্র মাথা ব্যথা, পড়াশোনা করতে কষ্ট হতো, বুঝতাম না যে কি করব। বাবা মাকে বলতাম, বাবা মাও বিভিন্ন ডক্টর দেখাতো, মাঝে মাঝে থাকতো, আবার বাড়তো। স্ট্রেস বাড়লে বেড়ে যেত, পরীক্ষা আসলে বেড়ে যেত। অনেকের মাইগ্রেন হয় এবং মাইগ্রেন নিয়ে মানুষের নানান রকম ধারণা, কুসংস্কারও আছে। মাইগ্রেনের অনেক বিভিন্ন প্রকৃতিও আছে। আবার টেনশন টাইপ মাথা ব্যথা হয়, টিউমার থেকে হয়, অনেক ধরনের মাথা ব্যথা আছে। এবং মাথা এমন একটা জায়গা বা মাথা ব্যথা এমন একটা জিনিস যেটা থাকলে আপনার কোনো কিছু ভালো লাগে না। আমরা হাত পায়ে ব্যথা নিয়ে চলতে পারি, জ্বর নিয়েও টুকটাক কাজ করা যায়, কিন্তু আপনার মাথা যদি ফাংশন না করে কি পরিমাণ কষ্ট হয় আপনি বুঝতেই পারছেন। সো আজকে আমরা একজন কনসালটেন্ট নিয়ে কথা বলবো, যিনি মাথা ব্যথা নিয়ে প্রচুর কাজ করেন, একজন সাইকিয়াট্রিস্ট এবং নিউরোসাইকিয়াট্রিতেও যার যথেষ্ট গভীর জ্ঞান রয়েছে। আমার সাথে আছে ডক্টর গোলাম মুস্তফা মিলন, উনি লাইফ স্প্রিংয়ের লিড সাইকিয়াট্রিস্ট। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? আমি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আজকে আমরা আপনার কাছ থেকে ডিটেলস মাথা ব্যথা নিয়ে জানতে চাবো। প্রথমে আমরা মাইগ্রেনে চলে যাই, যেহেতু এটা সবচেয়ে কমন একটা ঘটনা, যে মাথা ব্যথা আমার করছে। ধরুন আমার সামনে পিছে যেখানে মাথা ব্যথা করছে, আমি এসে আপনাকে বলছি, আপনি কি দেখে বুঝবেন, কি প্রশ্ন করে বুঝবেন যে আমার ব্যথাটা আসলে মাইগ্রেন? আচ্ছা, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। মাইগ্রেন খুব কমন এক ধরনের মাথা ব্যথা। মাইগ্রেন আসলে আমাদের যে কোনো বয়সে হতে পারে, হ্যাঁ, যে কোনো বয়সে হতে পারে। তবে সাধারণত 10 থেকে 40 বছর বয়সে মানুষদের বেশি দেখা যায়। 30-এর দিকে, তখন বয়স 30 বা 30-এর আশেপাশে তীব্রতা বেশি হয়। আর মহিলাদের ক্ষেত্রে আরেকটা পিক আছে, সেটা পরে বলবো আমি। তো মাথা ব্যথার যে মাইগ্রেনের যে মাথা ব্যথা, সেটা কিন্তু শুরু হয় সবসময় থাকে না, যে কোনো সময় শুরু হতে পারে। তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সকাল 8টা থেকে দুপুর 12টা এর মাঝখানে বেশি শুরু হয়। এছাড়া যদি যে ট্রিগারিং যে ফ্যাক্টরগুলো আছে, সেগুলোর কারণে যে কোনো সময় শুরু হতে পারে। মাথা ব্যথাটা কিন্তু সারা মাসব্যাপী বা সারা সপ্তাহব্যাপী থাকে না, এটা হঠাৎ করেই শুরু হয় এবং আস্তে আস্তে বাড়তে থাকে। মাথা ব্যথা শুরুর যে লক্ষণগুলো দেখা যায়, যে মাথার সাধারণত এক পাশে ব্যথা শুরু হয়, 2 পাশেও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক পাশে ব্যথা শুরু হয়। মাথার এই পাশে বা এই পাশে দপদপ ঝিলকানো একটা ব্যথা, দপদপ করে ব্যথা করে, মানে কেমন যেন মানে শিরা অবশ্য লাফাচ্ছে এরকম ফিল হয়। এবং সেটি শুরু যখন হয়, এর পাশাপাশি আলো শব্দ সহ্য হয় না এবং খুব বেশি মেজাজ খিটখিটে থাকে, নীরবতা ভালো লাগে, অন্ধকার ভালো লাগে। মাথা ব্যথা কিছুক্ষণের মধ্যে যখন তীব্র হয়ে যায়, তখন উনি নিশ্চুপ হতে থাকেন, অন্ধকার খোঁজেন, নিরিবিলি একটা রুমে থাকতে পছন্দ করেন। তারপরে আস্তে 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 এটা আবার কিছুক্ষণ পরে ভালো হয়ে যায়। একবার মাথা ব্যথা শুরু হলে সেটি সাধারণত কয়েক ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা থেকে 72 ঘন্টা, মানে প্রায় 3 দিন পর্যন্ত থাকতে পারে। তারপরে আবার এটা ভালো হয়ে যায়। কিছুদিন ভালো থাকার পরে তখন আবার শুরু হতে পারে। মাথা ব্যথার যে মাইগ্রেনের মাথা ব্যথা আমরা মোটামুটি 5টা ধাপে ভাগ করতে পারি, এই সিমটম শুরু এবং শেষ পর্যন্ত। যদি আমি সংক্ষেপে সহজ করে বলি, তাহলে প্রথমে যে ধাপটা বলি বা পর্বটি বলি, সেটা হচ্ছে প্রি মনিটরি ফেজ বা পোড্রন। এই সময় যেটি হয়, যে একটা মানুষের মাথা ব্যথা যখন শুরু হবে, তার কয়েক ঘন্টা থেকে 1 দিন 2 দিন আগে থেকে এই ফেজটা শুরু হয়। কোনো টের পাবেন যদি মাথা ব্যথা আসতেছে আমার 2-1 দিনের মধ্যে। কী লক্ষণগুলো হয়? এই সময় অনেক বেশি হাই ওঠে, আমরা বলি ইয়ার্নিং, এবং অনেক বেশি প্রস্রাবের গতি বাড়ে, ঘন ঘন প্রস্রাব হয়, কার্বোহাইড্রেট খেতে ইচ্ছে করে বেশি বেশি, মেজাজ খিটখিটে হয়। এবং যেটা হয় যে
মানে মুডের চেঞ্জ হয়, কিছু মুডেরও চেঞ্জ হয়, মনোযোগের সমস্যা হয়। এই ফেজটা চলে কয়েক ঘন্টা থেকে 1 থেকে 2 দিন। তারপরে যেটি হয়, সব ক্ষেত্রে যে এইটা ফলো করবে ব্যাপারটা এরকম নয়। আমি যে কমন যেটা হতে পারে সেটা বলি। এরপর যে ফেজটা শুরু হয় সেটা হচ্ছে ওরা মাইগ্রেন মাথা ব্যথা শুরু হওয়ার 15 মিনিট থেকে 1 ঘন্টা এই সময়ের আগে শুরু হয়। এই সময়টিতে যেটি হয় সেটা হচ্ছে চোখের সামনে কেমন একটা জিগজ্যাগ লাইন বা অন্য আলোর ঝলকানি এই টাইপের হতে পারে, বিভিন্ন সেন্সেশন নতুনভাবে আসতে পারে যেটা আসলে আগে ছিল না, অদ্ভুত একটা অনুভূতি হতে পারে। এই সময়ে একটু আলো শব্দ বেশি সেন্সিটিভ মনে হতে পারে, একটু মেজাজ খিটখিটে হতে পারে। তারপরে এই শুরু হওয়ার 15 মিনিট সাধারণত বা 1 ঘন্টার মধ্যে মাথা ব্যথা শুরু হতে পারে। তবে সবসময় যে এটাই ফলো করবে ব্যাপারটা এরকম নয়, ওরার সাথেও মাথা ব্যথা শুরু হতে পারে, আবার 15 মিনিট 1 ঘন্টা পরে শুরু হতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যায় ওরা হয়েছে কিন্তু মাথা ব্যথা শুরু হয়নি, শুধু ওরা দিয়ে শেষ হতে পারে, এটাও হতে পারে। এরপর যখন মাথা ব্যথাটা শুরু হয় তখন আমি যে সিমটমগুলো বললাম যে একপাশে শুরু হয় দবদব ব্যথা, তারপরে আলো শব্দ সহ্য হয় না, বমি লাগে, বমি হয়, তারপরে এই যে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা বা 2-3 দিন পর্যন্ত ব্যথাটা থাকে। তারপর যেটা হয় যে আমরা বলি পোস্ট ড্রপ। এই সময়টা পার হওয়ার পরে মাথা ব্যথা যখন ভালো হয়ে গেল, মাথা ব্যথার সিমটমগুলো নাই, এরপরে পরবর্তী 1 দিন বা 2 দিন কোনো ক্ষেত্রে কিছু সিমটম দেখা যায়। এই সময় খুব বেশি ক্লান্ত, মনোযোগ ভালো থাকে না, খুব বেশি ফ্যাটিক লাগে, দুর্বল লাগে এবং কোনো কিছু করতে ইচ্ছা করে না, সেটা 1 থেকে 2 দিন যায়। তারপর আবার স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হয়ে গেলে আবার মাথা বা এরপরে যে ফেজটা আছে সেটা কেবল হয় ইন্টারিকটাল ফেজ। তার মানে এই সময়টা পরবর্তী একটা এপিসোড শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টা মানুষ ভালো থাকে। সেটা হতে পারে কারো ক্ষেত্রে 1 সপ্তাহ, সে 1 মাসে 2 বার, 1 বার, আরও প্রতি সপ্তাহে হতে পারে, বিভিন্নভাবে এই ফেজটা আসতে পারে আর কি। মাইগ্রেনের ক্ষেত্রে একটা প্রশ্ন আমরা কমনলি পাই ডক্টর মিলন ভাই, যে মাইগ্রেন কি ধীরে ধীরে সেরে যায়? ধরুন আমার স্কুল বা কলেজ ইয়ার্স থেকে আমার মাইগ্রেন শুরু হলো, এটা কি যত আমার বয়স বাড়বে, যেমন 25-30 হলে কি আস্তে আস্তে এটার তীব্রতা কমে যাবে বা এটা ভালো হয়ে যাবে? হ্যাঁ, মাইগ্রেনের সাথে বয়সের একটা অনেক সম্পর্ক আছে। বিশেষ করে এটি দেখা যায় মেয়েদের ক্ষেত্রে আরও বেশি। যে মাইগ্রেন যেটা বললাম আমি, যে 10 থেকে শুরু হতে পারে, সাধারণত 30-এর আশেপাশে বেশি হয়, তারপরে 40-এর পরে কমতে থাকে, 50-এর পরে সাধারণত মাইগ্রেন আর থাকে না। একটা বয়সের পরে মেয়েদের সাথে মেনলি হরমোনের সাথে খুব বেশি সম্পর্কিত, ছেলেদের ক্ষেত্রেও তাই। একটা বয়সের পরে মাইগ্রেন সাধারণত আর থাকে না। মাইগ্রেনের ক্ষেত্রে আমরা তো জানি যে এক সাইড থেকে সাধারণত ব্যথাটা শুরু হয়, বাট অ্যাটিপিক্যাল কিছু মাইগ্রেন কি ভাইয়া হতে পারে? যেমন পিচ থেকে শুরু হলো, কি ভ্যারাইটিস অফ মাইগ্রেন হবে আপনি যদি একটু বলতেন। মাইগ্রেন অনেক ভ্যারাইটিস হতে পারে, পিচ থেকে শুরু হতে পারে, 2 পাশে শুরু হতে পারে, বা এমন কিছু মাইগ্রেন আছে যেগুলো আসলে টেনশন টাইপ হেডেক বা অন্য হেডেক থেকে আলাদা করা অনেক সময় কঠিন হয়ে যায়। এমন অনেক সময় মাইগ্রেন হয় যে মাইগ্রেন ব্যথার পাশাপাশি শরীরে কোনো একটা অংশ কাজ করতেছে না, এমনও হতে পারে। হেমিপ্লেজিক মাইগ্রেন হতে পারে, আর বিভিন্ন রকম মাইগ্রেন হতে পারে। মাইগ্রেনের ধরন আসলে আমরা যেটা বলি সাধারণত কমন মাইগ্রেন নিয়ে আলোচনা করি, কিন্তু অ্যাটিপিক্যাল মাইগ্রেন কিন্তু অনেক রকম হতে পারে, যেটা আসলে অনেক সময় এটা বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া এটা আলাদা করা খুব কঠিন হয়ে যায় আসলে। মাইগ্রেনের চিকিৎসাটা যদি আপনি একটু সুন্দর করে বলতেন, ওষুধের পাশাপাশি, ওষুধটা বললেন, এবং ওষুধের পাশাপাশি লাইফস্টাইল কি মেনটেন করলে বা খাদ্য অভ্যাস কি মেনটেন করলে আমরা মাইগ্রেন থেকে সুরক্ষা পেতে পারি? জি, সুন্দর প্রশ্ন করেছো। মাইগ্রেনের চিকিৎসা সাধারণত 2 ভাগে ভাগ করতে পারি আমরা। আর হচ্ছে অ্যাকিউট ট্রিটমেন্ট, মানে খুব বেশি তীব্র মাথা ব্যথা হলো তখন কী করতে হবে, এবং মাথা ব্যথা ভালো হয়ে গেল পরবর্তীতে যদি না হয় বা প্রিভেন্টিভ মেজার কী নিতে হবে সেটা ট্রিটমেন্ট হতে পারে। তো অ্যাকিউট যে ট্রিটমেন্ট সেটা ভেতরে 2 ভাগ। একটা হচ্ছে ওষুধ ছাড়া। ওষুধ ছাড়া যদি আমি বলি, প্রথমে ওষুধ ছাড়া কীভাবে আমাদের তীব্র মাথা ব্যথা হলো তখন আমি কী করতে পারি আসলে, ওই সময় আমি যেটা করতে পারি, ওষুধ ছাড়া যদি চিকিৎসা নিতে চাই তাহলে আমি চেষ্টা করব একটু অন্ধকার বা আলো কম, একটু শান্ত, শব্দ কম এরকম একটা রুমে আমি বিশ্রাম নিতে পারি। এই সময়ে আমি মাথায় বিভিন্ন রকম আইস প্যাক বা আইস কুল টাইপের যে ব্যাগগুলো পাওয়া যায় সেটা অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন রকম মেন্থল টাইপের কিছু ক্রিম পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, সেই মেন্থল ক্রিমগুলো আমরা দিয়ে যে ব্যথাগুলো হচ্ছে সে জায়গায় মাসাজ করতে পারি। পর্যাপ্ত পরিমাণে আমি পানি পান করতে পারি বা লিকুইড পান করতে পারি। পাশাপাশি মেডিটেশন, ইয়োগা, বায়োফিডব্যাক মেকানিজম এর মাধ্যমে কিন্তু আমরা মাথা ব্যথা বা রিল্যাক্সেশনের মাধ্যমে মাথা ব্যথা আমরা কমাতে পারি। এটা হচ্ছে নন ড্রাগ ট্রিটমেন্ট। ড্রাগের মধ্যে আমরা অনেক রকম পেন কিলার পেয়ে থাকি, বিভিন্ন রকম পেন কিলার, সেটা ন্যাপ্রোজেন হতে পারে, মানে টলফেনামিক অ্যাসিড হতে পারে। এই পেন কিলারগুলো আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শে সেটা সেবন করতে পারি। এক্ষেত্রে অবশ্যই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা খুব কমনলি টলফেনামিক অ্যাসিড টাইপের ওষুধগুলো খেয়ে থাকি। আমি যদি ব্র্যান্ডের 2-একটা নাম বলি আমরা অনেকে বুঝতে পারবো, সেটা হচ্ছে টাফনিল টাইপের ওষুধ।
যেটা আসলে ঘন ঘন অনেকে খায়, এটা শরীরের জন্য মোটেও ভালো নয়। এই ওষুধগুলো চেষ্টা করবো তত কম খাওয়ার জন্য। সেক্ষেত্রে ভালো হয় প্যারাসিটামল টাইপের ওষুধগুলো বেশি খাওয়া, এটা তো শরীরের ক্ষতিটা কম করে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যেটা আমরা বলি মেডিকেশন ওভার ইউজ হেডেক। সেক্ষেত্রে কিন্তু এমন একটা মজার বিষয়, মাথা ব্যথার জন্য আমরা ওষুধ খাচ্ছি পেন কিলার, কিন্তু এই পেন কিলার তো যে আমাদের সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি আমরা পেন কিলার খাই মাথা ব্যথার জন্য, এই পেন কিলারে কিন্তু মাথা ব্যথার একটা কারণ। তখন একটা ভিসিআর সাইকেলের মতো কাজ করে, মাথা ব্যথা হচ্ছে পেন কিলার খাচ্ছি, পেন কিলার আবার মাথা ব্যথা বাড়াচ্ছে, আবার আমার পেন কিলার এবার চলতে থাকে। মেডিকেশন ওভার ইউজ হেডেক বলা হয়। এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে, কারণ আমরা সবাই জানি আমাদের পেন কিলার আমাদের শরীরে কতখানি ক্ষতি করে, বেশি কিডনির কতখানি ক্ষতি করে, সবাই মোটামুটি শুনে থাকবো বিষয়টি। তার মানে আমি মাইগ্রেন হলে মানে যথেচ্ছা পেইন কিলার আমি কখনোই খাবো না ডাক্তার পরামর্শ ছাড়া? অবশ্যই, কারণ পেন কিলার আমার যদি বেশি খাই সেটাই আমার মাথা ব্যথার একটা কারণ হতে পারে। এবার আসি মাইগ্রেন কীভাবে প্রতিরোধ করব বা মাইগ্রেন হেডেক আমরা প্রিভেন্ট করব কীভাবে। এই চিকিৎসাটাকে 2 ভাগে ভাগ করতে পারি আমরা, একটা ঔষধ, একটা ঔষধ ছাড়া। ঔষধ কখন দেব, যেমন অনেক রকম ওষুধ আমরা 6 মাসে 3 মাসের কোর্স দিয়ে থাকি, সে ওষুধগুলো আমরা ডাক্তার গেলে পেশেন্টদের দিয়ে থাকেন, আমরাও লিখে থাকি। এই ওষুধগুলো কখন খাবো, সবার জন্য কি সারা মাসব্যাপী বছরব্যাপী ওষুধ খাওয়ার প্রয়োজন আছে না নাই, কারা খাবে সেটা যদি বলি আমি, বিশেষ করে যাদের মাইগ্রেন অ্যাটাক প্রতি মাসে কমপক্ষে 2 বার, আমি আবার বলছি প্রতি মাসে কমপক্ষে 2 বার বা আরও বেশি যাদের অ্যাটাক হয়, তাদের ক্ষেত্রে এরকম প্রিভেন্টিভ ট্রিটমেন্ট বা ড্রাগ ট্রিটমেন্টে নেওয়া হতে পারে। যাদের মাথা ব্যথা এত বেশি তীব্র যে আসলে পেন কিলারে কমতেছে না, অসহ্য কষ্ট, অসহ্য যন্ত্রণা, একদিন মাথা ব্যথা হলে 3 দিনের মধ্যে সাধারণত ম্যাক্সিমাম ভালো হয়ে যাবে কথা, কিন্তু 3 দিনও ভালো হচ্ছে না, অনেক দিন ধরে থাকতেছে। কারো দেখা যায় যে অনেক বেশি পেন কিলার খাওয়া হচ্ছে, মানে প্রায় খাওয়া লাগতেছে, এবং এদের জন্য মেডিকেশন ওভার ইউজ হেডেক হচ্ছে। অনেক পেশেন্ট চায় যে আমি এই ঝামেলা করতে পারবো না, প্রতি সপ্তাহ মাসে 1 বার 2 বার 3 বার এত বেশি পেন আমি নিব না, আমি চাই যেন না আসুক। মানে পেশেন্টের একটা যদি চয়েসের বিষয় থাকে সেখানে একটা ফ্যাক্টর। আরেকটা বিষয় হচ্ছে কারো যদি খুব খারাপ প্রকৃতির মাইগ্রেন হেডেক থাকে, যে মাইগ্রেন হেডেক হচ্ছে পাশাপাশি শরীরের কোনো একটা অংশ অবশ হয়ে যাচ্ছে বা উইক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা মেডিসিন ট্রিটমেন্ট দেবো প্রিভেন্টিভ হিসেবে, মানে প্রতিরোধ হিসেবে, মাথা ব্যথা তো না হয়। এটা হচ্ছে ওষুধের বিষয়। ভাই এতক্ষণ তো আপনি বললেন যে ড্রাগ মেজার্স, তাই না? ওষুধ দেখে আমি মাথা ব্যথাকে মানে কন্ট্রোল করতে পারি। কি কি নন ড্রাগ মেজার্স আছে যার মাধ্যমে মাথা ব্যথা আমি প্রিভেন্ট করতে পারবো? খুব সুন্দর প্রশ্ন, কারণ মাথা ব্যথা আমাদের অনেক দিন ধরে হতে পারে, কয়েক বছর ধরে হতে পারে, সবসময় তো আসলে ওষুধ খাওয়া প্রয়োজন বা কষ্টসাধ্য হয়ে যায়। সেজন্য আমরা কিছু নিয়ম মেনে চলি, কিন্তু সেক্ষেত্রে অনেক মাথা ব্যথায় মাইগ্রেন, টেনশন, হেডেক বা অন্যান্য মাথা ব্যথা অনেকটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। আমি যদি সংক্ষেপে বলতে চাই সে বিষয়ে বলি, প্রথমে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘুম। আমরা বলি এখানে পর্যাপ্ত ঘুম এবং অবশ্যই কোয়ালিটি স্লিপ, অনেকক্ষণ ধরে ঘুমানো না বা অনেক বেশি ঘুমেরও দরকার। রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমাবে, অবশ্য রাতের ঘুম। আমি যদি সারা রাত জেগে থাকলাম, সকালে থেকে ভোর রাতে ঘুমালাম, দুপুর পর্যন্ত, এটা কিন্তু অবশ্যই ভালো না, এটা মাথা ব্যথা আরও ট্রিগার করে। যত আমি ঘুমাই এইটা কিন্তু মাথা ব্যথার জন্য মোটেও ভালো না। মানে রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন একটা ঘুম হয়, এবং অবশ্যই সেক্ষেত্রে আমরা স্লিপ হাইজিন মেনটেন করে চলবো। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে ব্যায়াম বা এক্সারসাইজ। এটা যদি আমরা 15-20 মিনিট বা আধা ঘন্টা করতে পারি রেগুলার, সেক্ষেত্রে আমাদের শরীর মনকে যেভাবে ভালো রাখে, একইভাবে আমাদের মাথা ব্যথা প্রতিরোধে খুব বেশি ভূমিকা রাখে। কারণ ব্যায়াম করলে আমাদের ব্রেইন থেকে এন্ডোরফিন নামক একটা ফিল গুড হরমোন রিলিজ হয়। সেই এন্ডোরফিনটা আমাদের মনকেও ভালো রাখে, পাশাপাশি আমাদের শরীরে, আমাদের ব্রেনে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে মাথা ব্যথা প্রতিরোধে ভূমিকা রাখে। এরপরে যে বিষয়টা হচ্ছে খাবার, সেক্ষেত্রে সুষম খাদ্য গ্রহণ এবং অনেকক্ষণ ধরে না খেয়ে থাকবো না, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। বিশেষ করে খাবারের বিষয়, অনেকক্ষণ ধরে যদি আমরা না খেয়ে থাকি, মানে অনেকক্ষণ ধরে কিছুই খাই নাই, 8 ঘন্টা 10 ঘন্টা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মাথা ব্যথা ট্রিগার করতে পারে। আবার যদি আমাদের পানি শূন্য হয়ে যায়, আমাদের ডিহাইড্রেট হয়ে যায়, সেখানেও কিন্তু মাথা ব্যথা ট্রিগার করতে পারে। সেজন্য কিন্তু রোজার মাসে কিন্তু আমাদের মাথা ব্যথা কিন্তু হয় এই কারণে, যে ডিহাইড্রেশনের কারণে। আমরা যখনই সুযোগ পাবো বেশি বেশি পানি বা তরল পান করব। এরপরে কিছু খাবার আমরা অ্যাভয়েড করব, বিশেষ করে চকলেট বা খুব হাই ফ্যাটি খাবার এবং চা, কফি বা ক্যাফেন, এই খাবারগুলো কিন্তু মাথা ব্যথা ট্রিগার করে। আমরা মনে করি যে চা, কফি মাথা ব্যথা আমাদের কমায়, এটা কিন্তু ভুল ধারণা। এগুলো কিন্তু অনেক গবেষণায় আছে, মাথা ব্যথা সাময়িক একটু মনে হয় ভালো লাগে, কিন্তু এটা মাথা ব্যথা ঘন ঘন হতে অনেক বেশি ভূমিকা রাখে। অতএব এই খাবারগুলো আমরা খেয়াল রাখবো। এবার যে বিষয়টা হচ্ছে আমাদের শব্দ,
আমরা যে আশেপাশে রাস্তাঘাটে বেরোলে অনেক শব্দ, এটা আমাদের মাথা ব্যথা ট্রিগার করতে পারে। চেষ্টা করি যতটুকু শব্দ কম আমাদের কানে যায়, এবং যখন আমরা গান শুনি বা হেডফোন ইউজ করি, অনেকে উচ্চ ভলিউম দিয়ে আমরা গান শুনি, এটা কিন্তু মাথা ব্যথা ট্রিগার করতে পারে। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। অনেক বেশি কড়া পারফিউম বা যে কোনো খুব বেশি তীব্র গন্ধ কিন্তু আমাদের মাথা ব্যথা ট্রিগার করতে পারে। সেক্ষেত্রে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর যে বিষয়টা হচ্ছে আমাদের ব্যাড পোস্টার, আমরা যে অনেকক্ষণভাবে একইভাবে বসে থাকি, যেটা আমাদের পজিশনটা ঠিক থাকে না, মেরুদণ্ড ঘাড়ের পজিশন যদি আমাদের ঠিকঠাক না থাকে, যেমন এভাবে বসে আছি বা এভাবে হেলান দিয়ে আসি বা বিভিন্ন একই ফ্রন্ট ডেস্কে যে কাজটা করি, সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে বলা হয়ে থাকে যে আমাদের যে যদি আমরা কেউ পিসি বা ল্যাপটপ ইউজ করি, এদের আপার যে লিমিটটা সেজন্য চোখের বরাবরে থাকে, এবং আমাদের দুই পায়ের যে পাতা সেটা যেন ফ্লোরের সাথে টাচ করে থাকে। কেমন? এর জন্য আমরা এলোমেলো না, এবং মেরুদণ্ড যেন সোজা থাকে। এখানে 20-20 রুলস খুব গুরুত্বপূর্ণ। 20-20 রুলসটা কি? আমরা যদি 20 মিনিট আমরা এক জায়গায় বসে থাকি, তাহলে 20 মিনিট পরে আমরা একটু উঠে দাঁড়াবো 20 সেকেন্ডের জন্য, আশেপাশে যাব, ঘুরে ফিরে আসবো, অথবা আমি একটু ঘাড়টা এরকম 20 সেকেন্ডের জন্য করব, এবং আমরা ঘাড়ের যে মুভমেন্টটা একটু করবো, সেটা অল্প সময়ের জন্য হলেও, কয়েক সেকেন্ডের জন্য হলেও, এরকম ডানে বানো ওপরে নিচে জাস্ট মুভমেন্টটা করলাম, তারপর আবার কাজ শুরু করব। আরের যে বিষয়টা হচ্ছে আমাদের সবারই সমস্যা এখন, সেটা হচ্ছে স্ক্রিন টাইম। অনেকক্ষণ ধরে আমরা মোবাইল দেখি বা সুযোগ পেলেই মোবাইল দেখি, আমরা বলতে গেলে আমরা সবাই মোবাইলে আসলে আসক্ত। এইটাতেও আমাদের খেয়াল রাখতে হবে যেন খুব বেশি তীব্র আলো, ফ্লিকারিং লাইট এর যেন চোখে বেশি না লাগে। সেক্ষেত্রে 20-20 রুলসটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে 20 মিনিট কোনো স্ক্রিন বা মোবাইল বা ল্যাপটপ টিভি যেটাই দেখি, পরবর্তী 20 সেকেন্ড 20 ফিট দূরত্বে বা একটু দূরে আমি তাকিয়ে থাকবো। হ্যাঁ, 20 মিনিট দেখলাম, পরবর্তী 20 সেকেন্ডের জন্য দূরবর্তী কোনো বিষয় আমি তাকিয়ে থাকবো, তারপর আবার আমি চোখটা এখানে নিয়ে আসবো, চোখটা একটু আরাম বোধ করানোর জন্য। এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি যদি আমাদের স্ট্রেস খুব বেশি থাকে, স্ট্রেস কমানোর জন্য আমরা চেষ্টা করব। এই জন্য মেডিটেশন, ইয়োগা, রিল্যাক্সেশন এগুলো খুব ভালো ভূমিকা রাখে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, মাথা মাথার অন্যতম একটা কারণ, সেটা যদি হয় সেটা অবশ্যই আমরা চিকিৎসা নিব, মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ করব। এরপরে বায়োফিডব্যাক মেকানিজম, বিভিন্ন রকম যে রিল্যাক্সেশন টেকনিকগুলো আছে, ইয়োগা আছে, এগুলো কিন্তু আমাদের মাথা ব্যথা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মাথা ব্যথার কিছু ওয়ার্নিং সাইন আছে না, বা রেড ফ্ল্যাগ যেটাকে বলে, যে আমার মাথা ব্যথা হলো, আমি তখন এগুলো দেখলে বুঝবো যে এটা খুব সিরিয়াস কিছু হয়ে গেছে। সেই রেড ফ্ল্যাগগুলো যদি আপনি বলতে। যে সুন্দর প্রশ্ন। আসলে মাথা ব্যথা আমরা যদি ভাগ করি, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি হেডেক, যেটা আসলে ম্যাক্সিমাম হেডেকে আমরা যতগুলো মাথা ব্যথা ফিল করি, তার প্রায় সবগুলোই প্রাইমারি হেডেকের কাছাকাছি। যেটা আসলে প্রাইমারি হেডেক মানে শুধু মাথা ব্যথাই সমস্যা, এর অন্তর্নিহিত কোনো কারণ নাই, শারীরিক কোনো কারণ নাই, শারীরিক কোনো অসুখের কারণে মাথা ব্যথা হয় না। যেমন মাইগ্রেন হেডেক, টেনশন হেডেক, ক্লাস্টার হেডেক, অনেক রকম হেডেক আছে। কিন্তু আরেকটা হেডেক হচ্ছে সেটা সেকেন্ডারি হেডেক, যেটা বেশি 2% হয়, বেশি না, কিন্তু সেটা দিতে হয় অনেক সময়, সেটা বিভিন্ন শারীরিক অসুখের কারণে হয়, খুব মারাত্মক অসুখের কারণে হতে পারে, এবং আমাদের চিকিৎসা দেরি করলে, অবহেলা করলে জীবনের ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সেকেন্ডারি হেডেক কীভাবে তুমি যেটা প্রশ্ন করলা, কী বুঝতে পারবো রেড ফ্ল্যাগটা কী? কিছু বিষয় আছে যেগুলো আমরা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব, এবং অবশ্যই দেরি করব না। খুবই আমাদের জীবনের একটা হুমকি মুখে পড়তে পারি আমরা। সেই বিষয়গুলো হচ্ছে, যদি আমরা বলি যে মাথা ব্যথার পাশাপাশি জ্বর হচ্ছে, প্রায় দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, জ্বর, রাতে শরীর ঘামিয়ে যায়, ওজন কমে যাচ্ছে, আমাদের কেমন ধরে কনফিউশন কাজ করে, হ্যাঁ, চোখে দেখতে সমস্যা হয়, বা একটা যে দুইটা দেখি বা ঝাপসা দেখি, কানের মতো ধপধপ ফটফট শব্দ হয়, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর যেটা হচ্ছে, যদি আমাদের মাথা ব্যথার পাশাপাশি শরীরে কোনো অংশ অবশ লাগে, বা কোনো হাত পায়ে বা কোনো অংশ অবশ বা একটু বোধটা কম পায়, দুর্বল লাগে, সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। একই সাথে যদি আমরা চোখের বিষয়গুলো বললাম, সেটাও যদি দেখি, হাঁটতে কষ্ট হয়, ব্যালেন্স ঠিকমতো থাকে না আমাদের, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের অনসেটটা যদি আমাদের সাধারণত 50-এর পরে শুরু হয়, মাথা ব্যথা যদি করে 50-এর পরে শুরু হয়, আগে মাথা ব্যথা হতো টুকটাক হতো, ইদানিং 50 বছর বয়সে একজন মানুষের মাথা ব্যথা হঠাৎ করে শুরু হয়েছে, এবং সেটা তীব্র এবং দিন দিন বাড়তেছে। অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়টি, এর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং এখান থেকে অনেক খারাপ কিছু হতে পারে। তারপর হচ্ছে, আগে মাথা ব্যথা ছিল সেটা একটা ধরনের ছিল, ইদানিং ধরনটা পাল্টে গেছে, খুব বেশি হচ্ছে, বা আগের মতো না, অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। সেখানে কিন্তু আমাদের
একটা ফ্যাক্টর আছে, গুরুত্বপূর্ণ এখানে বিষয়, কারণ এখানে অবশ্যই একটা ঝুঁকি থাকতে পারে। এরপরে হচ্ছে পজিশন। আমার একটা পজিশন, কারো যদি শুয়ে থাকলে বিশেষ একটা পজিশনে বা ঘুম থেকে ওঠার পর তীব্র মাথা ব্যথা হচ্ছে, এই যে একটা বিশেষ পজিশনে বিশেষ শরীরের কন্ডিশনে যদি মাথা ব্যথা হয়, অবশ্যই সেটা একটি রিস্ক ফ্যাক্টর বা একটা মানে বলতে পারতো রেড ফ্ল্যাগ সাইন। এরপরে যদি হয় যা কারো মাথা ব্যথা অল্প স্বল্প ছিল, যে একজন মায়ের প্রেগনেন্সিতে মাথা ব্যথা অল্প হতেই পারে, কিন্তু সেটা তীব্র হয়, সেটা ফ্যাক্টর। আমরা যদি হাঁচি কাশি দিলে বা প্রেশার দিলে যদি মাথা ব্যথা বাড়ে, সেটা কিন্তু একটি মাথা ব্যথার ঝুঁকিপূর্ণ সাইন। এসব ক্ষেত্রে যদি থাকে কারোর ভিতরে, তাহলে অবশ্যই দেরি না করে, খুব বেশি অবহেলা না করে অবশ্যই কিন্তু বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে, নাহলে আমাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। টেনশন টাইপ হেডেক আমরা খুব কমনলি দেখি যে একজন ছাত্রছাত্রী আসলো, তিনি বলছেন যে পরীক্ষার আগে তার খুব মাথা ব্যথা হয়, যে কোনো চিন্তা বেড়ে গেলে, ওভার থিঙ্কিং হলে, একটা কনফ্লিক্টে থাকলে তার মাথা ব্যথা বেড়ে যায়। টেনশন টাইপ হেডেক, টিটে যেটা বলে। তো তার সাথে আবার মাইগ্রেনটা খুব ক্লোজলি রিলেটেড। অনেক সময় মাইগ্রেনও আমরা দেখি যে প্রেশার মাইগ্রেনকে বাড়িয়ে দেয়, এবং আমরা অনেক মিসডায়াগনোসিসও দেখি। আমরা দেখি যে হয়তো প্রেশার টাইপ হেডেক, বাট আমরা মাইগ্রেন বলে ডায়াগনোসিস হতে দেখি। আপনি যদি একজন এক্সপার্ট হিসেবে খুব সহজ করে বলতেন যে এই দুইটা হেডেকের মাঝে মেইন 3টা পার্থক্য কী? আচ্ছা, টেনশন টাইপ হেডেক বা মাইগ্রেন অনেক সময় পার্থক্য করা কঠিন হয়ে যায়। যদিও কিছু কিছু বিষয় দেখে আমরা সহজে পার্থক্য করতে পারি, জটিল ক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়। তবুও আমি টেনশন টাইপ মাইগ্রেন হেডেকের মানে যে বিষয়গুলো বললাম, যে এক পাশে মাথা ব্যথা হবে, সাধারণত দপদপ করে ব্যথা, এপিসোডিক, কিছুদিন থাকবে, কিছু ঘন্টা থাকবে, ভালো হয়ে যাবে। এই পাশাপাশি বমি হতে পারে, বমি ভাব হতে পারে, আলো শব্দ অসহ্য লাগে, অন্ধকারুম ভালো লাগে। এটা মাইগ্রেন হেডেকের সিমটম, মানে প্যাটার্ন আর কি। আর টেনশন টাইপ হেডেক যেটা হয়, সেটি হচ্ছে মাথার চারিপাশে, কপাল এবং চারিপাশে চাপা ব্যথা, তীব্র ব্যথা না বা মাঝারি ব্যথা, চাপা ব্যথা, মৃদু থেকে মাঝারি হতে পারে, খুব বেশি ব্যথা না। অন্যভাবে আমাদের একটা ফিতা দিয়ে চারিপাশে বেঁধে রাখছে, কেমন, এবং মাথার উপর মনে হয় চাপা ব্যথা, মানে মনে হয় যে মাথার কোনো ওজন চাপানো হয়েছে, মানে ওজন প্রেশার ফিলিং একটা বিষয় হয়। এবং হাত দিলে, এই স্কাল্পে যদি আমি হাত দিই, একটা টেন্ডার বা একটা হালকা মৃদু একটা ব্যথা ফিল হতে পারে, পেছনে একটা হালকা চাপ দিয়ে একটা ব্যথা ফিল হতে পারে। টেনশন টাইপ হেডেক কিন্তু দীর্ঘমেয়াদী একটা ব্যথা, এবং এটা নিয়ে কিন্তু মাইগ্রেন, যখন একটা মানুষের মাইগ্রেন হয়, সে তখন কোনো কাজ করতে পারে না, ওই সময়টা খুবই কষ্ট হয়, কয়েক ঘন্টা। এবং টেনশন টাইপ হেডেকের পার্থক্য হচ্ছে, এটি নিয়ে কিন্তু মানুষ একদম অফিস করতে পারে, দৈনন্দিন কাজকর্ম সবই করতে পারে, যেহেতু তীব্রতা খুব বেশি হয় না, মাঝারি থেকে সর্বোচ্চ মাঝারি এবং মৃদু মাত্রায় বেশি হয়, সুতরাং এটা নিয়ে কিন্তু ওনার কাজ কোনো ব্যাঘাত ঘটে না। এর পাশাপাশি টেনশন টাইপ হেডেকে বমি লাগা, বমি হওয়া, আলো শব্দ সহ্য না হওয়া, এই বিষয়গুলো কিন্তু থাকে না। এবং টেনশন টাইপ হেডেক দেখা যায় যে একটা মানুষ 7 দিন ধরে এক টানা ব্যথা আছে, অথবা মাসের বেশিরভাগ সময় ব্যথা থাকতেছে, হ্যাঁ, এবং খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে না, হ্যাঁ, এবং ওষুধ খেলে অনেক সময় অল্পতেই আবার একটু কমে, কিন্তু পুরোপুরি আবার যায় না। মাইগ্রেন কিন্তু পেন কিলার খেলে আমাদের পুরোপুরি চলে যেতে পারে, কিন্তু টেনশন টাইপ হেডেক অনেকেই বলে ব্যথার ওষুধ খায়, একটু কমে, কিন্তু পুরোপুরি ভালো হয় না। এই বিষয়গুলো হয় টেনশন টাইপ হেডেক। আর তুমি যেটা বললা যে আসলে স্ট্রেস, অ্যাংজাইটির সাথে সাথে অনেক সম্পর্কিত টেনশন টাইপ হেডেক, এবং এটা কিন্তু আমাদের সবাই মাইগ্রেন নিয়ে কথা বলি, মাইগ্রেন, কিন্তু সারা বিশ্বে টেনশন টাইপ হেডেক কিন্তু মাইগ্রেনের থেকে বেশি, মানে এর পেশেন্টের পরিমাণ মাইগ্রেন হেডেকের থেকে অনেক বেশি, এবং এটাও কিন্তু ফিমেলদের বেশি হয়। এবং শুধু টেনশন মানে মানসিক টেনশন না, টেনশন টাইপ হেডেক বলতে বলা হয় আমাদের যে মাংসপেশি, ঘাড়, মাথার মাংস পেশি বা অন্যান্য শরীরে যে মেরুদণ্ডের যে আশেপাশে পেশি, এগুলোর যে টেনশন, স্পাজম, বা অনেকক্ষণ ধরে একভাবে বসে থাকলে একভাবে কাজ করে যে একটা স্পাজম হয়, টেনশন ফিল হয়, সেটা কিন্তু মাথাতে রেফার হয়ে ওই পেনটা হয়। টেনশন মূলত এই টেনশনকে বেশি বোঝানো হয়। তো টেনশন টাইপ হেডেক আর মাইগ্রেন এভাবে আমরা পার্থক্য করতে পারি। মেয়েদের মাইগ্রেন বা মাথা ব্যথা কি আসলে বেশি হয়, এটা আপনি আমাকে বলবেন, এবং মেয়েদের বয়সের সাথে এটার কোনো সম্পর্ক আছে কি না? আচ্ছা, সবসময় যে কোনো মাথা ব্যথাই সাধারণত মেয়েদের ছেলেদের তুলনায় অনেক বেশি হয়। মাইগ্রেন মাথা ব্যথা ছেলেদের তুলনায় মেয়েদের 3 গুণ বেশি হয়, এবং এটার অন্যতম কারণ হচ্ছে হরমোন, বিশেষ করে ইস্ট্রোজেন নামক যে হরমোনটি আছে, এটি শরীরে যখন তারতম্য হয়, খুব বেশি ওঠানামা করে, এর সাথে মাথা ব্যথার অনেক বেশি সম্পর্ক। শুধু তাই না, অন্যান্য মাথা ব্যথা হরমোনের সাথে অনেক বেশি সম্পর্কিত। সেক্ষেত্রে মেয়েদের জন্য এই কারণে মাথা ব্যথা বেশি হয়। আর আরেকটা যে বিষয়টা হচ্ছে, তখন মেয়েদের বয়সের সাথে তো আসলে হরমোনের ওঠানামা করে। একটা মানুষ যখন, মানে একটা মেয়েদের যখন মিন্স শুরু হয়,
মিনার্কি বলি আমরা, সেই সময় তো হরমোনের একটা চেঞ্জ হয়, এই সময় কিন্তু মাথা ব্যথা বা মাইগ্রেন টাইপের মাথা ব্যথাগুলো বেশি হয়। তারপরে এটা আস্তে আস্তে যখন আবার মানে 30-এর কাছাকাছি সেটা আরেকটু বাড়ে, 40-এর কাছাকাছি যায় তখন একটু কমে, আবার যখন মেনোপজে চলে যায়, মানে মিন্স বন্ধ হয়ে যায়, তার কিছুদিন 1 বছর 2 বছরের মধ্যে মাথা ব্যথা কিন্তু আবার বাড়ে। আবার যখন মেনোপজটা ঠিকঠাক পুরোপুরিভাবে হয়ে যায়, তারপর কিন্তু মাথা ব্যথা আবার কমে। এবং এটা তখন আবার মাথা ব্যথা মেনোপজ পুরোপুরি হয়ে গেলে বা 50-এর পরে বা আসে, মাথা ব্যথা তখন থাকে না বললেই চলে। আমরা এটার সাথে খুব বেশি সম্পর্ক হরমোনের। মেয়েরা অনেক সময় তাদের মেনস্ট্রেশনের সময় বা আগে পরে মাথা ব্যথা কমপ্লেন করে, যে ওই সময় মাথা ব্যথা নতুন করে শুরু হয়, অথবা যাদের আগে থেকে মাইগ্রেন ছিল তার ইন্টেন্সিটি বেড়ে যায়। তো মেয়েদের মেনস্ট্রেশনের সাথে কি মাথা ব্যথার বা মাইগ্রেনের কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছো। আসলে আমি যে বললাম, তো হরমোনের সাথে এই মাথা ব্যথার সম্পর্ক অনেক বেশি। এটাও একটি কারণ, সেজন্য একটা টার্ম ইউজ করা হয়, সেটা মেনস্ট্রুয়াল মাইগ্রেন। মানে মেনস্ট্রুয়েশন বা মিন্স শুরু হওয়ার 2 দিন আগে তখন হরমোনের কোনো ইমব্যালেন্স হয়ে যায়, হরমোন খুব ওঠানামা করে, তখন মাথা ব্যথাটা মাইগ্রেনটা অ্যাটাক করে এবং সেটা তীব্র হয়। এবং সেটা আমার বিষয় হচ্ছে যে ওষুধ বা পেন কিলারটা খুব বেশি কমাতে পারে না। তারপর মিন্স শুরু হলো, পরবর্তী 3 দিনের মধ্যে আবার মাথা ব্যথা কমা শুরু করে, আবার ভালো হয়ে গেল। এমন কিছু মানুষও আছে যা অন্য সময় মাথা ব্যথা তো হয় না, কিন্তু এই সময়টাতেই আসলেই সেক্ষেত্রে মাইগ্রেন অ্যাটাক করে বা অন্য মাথা ব্যথাগুলো হয়। বিশেষ করে মাইগ্রেনটা খুব বেশি এই হরমোনের সাথে, এই যে মেনস্ট্রুয়েশনের 2 দিন আগে, মেন্সের 2 দিন 3 দিন পরে, এই 5টা দিন গুরুত্বপূর্ণ, এই সময় অনেকের মাথা ব্যথা হয়। এটাকে মেনস্ট্রুয়াল মাইগ্রেন বলা হয়। প্রেগনেন্সিতে কি মেয়েদের মাথা ব্যথা বেড়ে যেতে পারে বা নতুন করে শুরু হতে পারে, বা কিছু ওয়ার্নিং সাইনও সম্ভবত আছে যে মাথা ব্যথার এই সাইনগুলো থাকলে আমাদেরকে খুবই কশাসলি সেটা ডিল করতে হবে? আপনি যদি একটু আলোকপাত করতেন। হ্যাঁ, প্রেগনেন্সিতে আমাদের ধারণা, আমাদের কষ্ট বাড়ে, শারীরিক কষ্ট বাড়ে, আমাদের অনেক মায়েদের অনেক কষ্ট হয়, মাথা ব্যথা হতে পারে, কিন্তু এই ধারণা ভুল। প্রেগনেন্সিতে মাথা ব্যথা কিন্তু কমে। হ্যাঁ, কারণ এখানে প্রথম যে 3 মাস, আমরা যে এই 3 মাসে একটু হরমোনের চেঞ্জ হয়, এক্ষেত্রে মাথা ব্যথা যাদের আগে ছিল, আগে যাদের মাইগ্রেন ছিল বা আগে টেনশন টাইপ হেডেক আগে থেকে ছিল, এই প্রথম 1-2 মাস বা 3 মাস ম্যাক্সিমাম একটু কষ্ট হতে পারে, আর আগের থেকে তবুও কম, কিন্তু এই 3 মাস একটু কষ্ট হতে পারে। তারপর কিন্তু মাথা ব্যথা কমতে থাকে। বেশিরভাগ মায়েদের দেখা যায় পরবর্তী সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে মাথা ব্যথা খুবই কমে যায়, কোনো সময় মাথা ব্যথা থাকেই না। কারণ প্রথম 3 মাসের মতো হরমোন যে চেঞ্জ হয়, পরবর্তী হরমোনটা কিন্তু আর খুব একটা চেঞ্জ হয় না, এস্ট্রোজেনের এখানে কোনো খুব বেশি বিষয় থাকে না, তখন কিন্তু মাথা ব্যথা অটোমেটিকভাবে কমে যায়, কমতে কমতে একদম বলতে গেলে নাই হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু মাথা ব্যথা অল্প স্বল্প হয়। সেটা কি? সেটা যদি আমরা যেহেতু একজন মা, পেটে বাচ্চানো খুব ডিসকমফোর্ট ফিল করে, অনেক সময় ঘুমাতে পারেন না ঠিক মতন, অনেক বেশি স্ট্রেস, অনেক বেশি অ্যাংজাইটি, আমার বাচ্চা লালন করতে পারবো কি না, দেখভাল করতে পারবো কি না, বাচ্চা সুস্থ হবে কি না। তারপর অনেক নর্মালি যে কোনো মায়েদের তো তুমি জানো যে আসলে এই ডিপ্রেশন, অ্যাংজাইটি প্রেগনেন্সি একটু বেড়ে যায়, এই কারণে একটা হালকা ব্যথা হয়, তবে তীব্র না, সেটা সহনীয় পর্যায়ে ব্যথা হতে পারে কারো কারো ক্ষেত্রে, এসব বিষয়গুলো। আবার একটা মজার বিষয় হচ্ছে, যখন ডেলিভারি হয়ে গেল, বাচ্চা ডেলিভারি হয়ে গেল, এরপরে কিন্তু মাথা ব্যথা আবার কিছুদিন পরে মাথা ব্যথা আবার ট্রিগার করতে পারে। হ্যাঁ, আবার বাড়তে পারে, মাইগ্রেন বাড়তে পারে, কারণ হরমোনের ওখানে বিষয়টা থাকে। কিন্তু যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ পান করান, সেক্ষেত্রে প্রোল্যাকটিন, অক্সিটোসিন, এই হরমোনগুলো, ভেসোপ্রেসিন, এই হরমোনগুলো বেড়ে যায়, সেটা কিন্তু আবার মাথা ব্যথা কমিয়ে দেয়। একজন মা বুকের দুধ পান করাচ্ছেন, সেক্ষেত্রে তার মাথা ব্যথার তীব্রতা অনেকটাই কমে যায়। কেউ যদি ওই সময় পিল খাচ্ছেন কিন্তু বুকের দুধ পান করাচ্ছেন, তাহলে ক্ষেত্রে মাথা ব্যথা কিন্তু অনেক বেড়ে যায়। ক্লাস্টার হেডেক বলতে একটা হেডেক আছে ভাই, খুবই কঠিন ব্যথা করে, এটা যদি আপনি একটু সহজ করে আমাদের বলতেন। যদিও এটা খুব রেয়ার, বাট যার হয় তার তো অনেক সাফারিংস হয়। এখানে কি সিমটম হয়? ক্লাস্টার হেডেক আসলে খুব রেয়ার এবং খুবই কষ্টকর। ক্লাস্টার নাম শুনে বুঝতে, ছোটো ছোটো একটা অংশ। ক্লাস্টার একটা মানুষের হঠাৎ করে ব্যথা হয়, তীব্র অসহনীয় যন্ত্রণা, বিশেষ করে চোখের এক পাশে বা টেম্পলে, এই অংশ যে কোনো এক সময়, বিশেষ করে চোখের আশেপাশে ব্যথাটা শুরু হয়, হঠাৎ করে শরীরে তীব্র ব্যথা, এবং সে তীব্র ব্যথার সময় মনে হয় যে চোখের ভিতরে কোনো কিছু পেরেক ঢোকানো হচ্ছে বা খুব ছিঁড়ে ফেলতেছে, এখন সহ্য করা যায় না। পাশাপাশি চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, নাক দিয়ে পানি পড়ে, এবং অনেক সময় চোখটা এক চোখের একটা অংশ একটু ড্রুপিং হয়। এই কষ্টগুলো হয়। পাশাপাশি আমাদের অস্থিরতা খুব বেশি কাজ করে, রেস্টলেস ফিল হয়, কেমন যেন অসহনীয় একটা যন্ত্রণা হয়। তারপরে সেটা হয়তো বা কিছু মিনিট বা কিছুক্ষণ পরে এটা আবার ঠিক হয়ে যায়।
একটা মানুষের দিনে এরকম একটা এপিসোডে একদিনে 7 থেকে 8 বার বা 1 থেকে 8 বার পর্যন্ত এই ক্লাস্টার আকারে অল্প অল্প আকারে হতে পারে, যেটা আসলে অসম্ভব কষ্টের। কিন্তু এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, যদি এরকম অল্প সময়ের জন্য মাথা ব্যথা হয়, চরম তীব্র হঠাৎ করে হয়, চোখের আশেপাশে বা এই জায়গায় এক জায়গায় চরম অসহনীয় যন্ত্রণা, 1 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আবার হচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরে রাখবো যে এটা ক্লাস্টার হেডেক হতে পারে। ক্লাস্টার হেডেকের জন্য অবশ্যই এখানে নিজে থেকে চিকিৎসা নিতে পারি, আমার পেন কিলার খেতে পারি, কিন্তু অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া চিকিৎসা না ঠিক হবে না। একটা খুব রেয়ার বাট তারপরেও মানুষ আসে এটা নিয়ে, যে দম্পতিরা আসে যে পোস্ট কয়টাল হেডেক বা সেক্স হেডেক আমরা যদি বলি, যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় তাদের প্রচণ্ড মাথা ব্যথা করে। তো আপনি তো নিজে একজন সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট, এই কেসগুলো কি আপনি দেখেন এবং এই কেসগুলোর প্রেজেন্টেশন কি, এবং রোগীদেরকে আপনি কি বলে আশ্বস্ত করেন বা চিকিৎসা করেন? এই বিষয়গুলো কিন্তু একদম আনকমন নয়। মাঝে মধ্যে কিন্তু অনেকেই আসেন যে আমার অন্য সময় মাথা ব্যথা করে না, কিন্তু যখন ইন্টিমেট হতে যায় আমার ওয়াইফের সাথে, হ্যাঁ, সেটা ফিমেলও হতে পারে বা মেলও হতে পারে, তখন মাথা ব্যথাটা হয়। যেতে হয় যে এই সময়গুলোতে আমাদের ব্রেনের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় বা আমাদের ব্রেনের নিউরোকেমিক্যাল অনেক চেঞ্জ হয়। সেক্ষেত্রে আমাদের জাস্ট একটা মানুষ যখন সেক্স করতে যাচ্ছে, ইজাকুলেশন হতে যাচ্ছে বা এক কথায় অর্গাজমের আগে পরে এটা ব্যথা শুরু হতে পারে, সেটা ফিমেলেরও হতে পারে। অর্গাজমের জাস্ট শুরুতে বা অর্গাজমের একটু আগে ব্যথাটা হয়, সাধারণত মাঝারি ব্যথা হয়, মাঝারি তো অনেক সময় তীব্র ব্যথা হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে ইভেন কারো কারো ক্ষেত্রে ওই সময় ভালো হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 1 থেকে 2 দিন পর্যন্ত ব্যথা থাকতে পারে। এটা কেন বলি? পোস্ট কয়টাল হেডেক বা সেক্স হেডেক। মাথা ব্যথা দূর করার জন্য আপনি যদি একজন মানুষকে 3টা সাজেশন দিতে পারেন, হতে পারে সাজেশন আরও অনেক আছে ভাইয়া, বাট মেইন 3টা সাজেশন যে আমি এই 3টা কাজ যদি করি আমার মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা জীবনে কম হবে। হ্যাঁ, তো 3টে বেছে নিতে বলো, অবশ্যই এটা টাফ, তবু আমি বলি প্রথমে যে বিষয়টা হচ্ছে ঘুম। আমার ঘুমটা যেন ঠিকঠাক হয়। আমি যেটা বললাম, পর্যাপ্ত ঘুম, অবশ্যই রাতের ঘুম, ও অবশ্যই একটা কোয়ালিটি স্লিপ, 7 থেকে 8 ঘন্টার ঘুম, এটা আমাদের খেয়াল করি 1 নম্বর। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আমাদের সেটা খাদ্য অভ্যাস। আমরা খাবারের বিষয়ে অনেকক্ষণ ধরে না খেয়ে থাকবো না, আমরা ঘন ঘন খাবো, পরিমিত খাবো, কিন্তু ঘন ঘন খাবো, এবং আমাদের পেট দীর্ঘ সময় খালি রাখবো না, অবশ্যই পানি শূন্য থাকবো না, এবং খাবারের হ্যাবিটের মধ্যে আমরা চেঞ্জ করব। বিশেষ করে ক্যাফেন টাইপের খাবার, অ্যালকোহল টাইপ বা যে কোনো নেশা টাইপের বিষয়গুলো আমরা অ্যাভয়েড করব, সুষম ভালো খাদ্য খাবো এবং চকলেট টাইপের খাবারগুলো অ্যাভয়েড করব। তৃতীয় যে বিষয়টা যদি বলি, যেটা আমাদের সবারই সমস্যা এখন, স্ক্রিন টাইম বা মোবাইল বা স্ক্রিনের দিকে বেশিক্ষণ ধরে চোখ দিব না, বা আমরা এই বিষয়গুলিতে আমরা বললাম 20-20 রুলস, সেটা ফলো করা। এই যদি আমি 3টা যদি বেছে নিতে বলো, তো আমি 3টে কথাই বলবো। মাথা ব্যথা কি জেনেটিক্যালি হতে পারে ভাইয়া? যেমন আমার বাবা মার যদি মাথা ব্যথা থাকে, তাহলে কি আমার মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি? সেটা মাইগ্রেন হোক, স্ট্রেস হেডেক হোক, এটা কি বেড়ে যায় কি না? হ্যাঁ, জেনেটিক ফ্যাক্টর একটা অন্যতম ফ্যাক্টর, বিশেষ করে টেনশন টাইপ হেডেক, মাইগ্রেন হেডেক, এখানে একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর, কারণ না বলতে হয়, রিস্ক ফ্যাক্টর বলতে পারি আমরা, সেই জেনেটিক একটা ফ্যাক্টর। তার মানে বংশে যদি বাবা মা বা নিকট আত্মীয় কারো মাথা ব্যথার তীব্র সমস্যা থেকে থাকে, তাহলে পরবর্তীতে সেই সন্তানদের মাথা ব্যথা হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। মাথা ব্যথা যারা ভুগেন তারা অনেক কষ্ট পান, তাদের পড়তে কষ্ট হয়, মনোযোগ দিতে পারে না, খিটখিটে হয়ে যায়। তো মাথা ব্যথা যারা দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন, বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন, হয়তো কোনো কারণে সুস্থ হচ্ছে না, তাদের জন্য কিছু আশার কথা বলে আমরা আজকে আমাদের এই আলোচনাটা শেষ করতে চাই। আসলে হতাশ হবার কিছু নাই, প্রতিটা সমস্যারই সমাধান আছে। মাথা ব্যথা কারো যদি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করা যায় কিন্তু ধরা পড়ে না বা ডায়াগনোসিস হচ্ছে না, কিন্তু মাথা ব্যথাও যাচ্ছে না, অনেক পেন কিলার খাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই বলবো একজন বিশেষজ্ঞর পরামর্শ নিতে। সাধারণত এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মাইগ্রেন হয়, হ্যাঁ, আবার অনেক সময় টেনশন টাইপ হেডেক হয়, কিন্তু আবার অনেক সময় টেনশন টাইপ হেডেক এবং মাইগ্রেন হেডেক একসাথেই থাকে। সেক্ষেত্রে আমরা অবশ্যই যদি চিকিৎসা দিই ঠিকমতো, এটা ভালো হওয়া সম্ভব। পাশাপাশি মাথা ব্যথার কারণ কী, ট্রিগারিং ফ্যাক্টরগুলো কী, সেগুলো খুঁজে বের করতে হবে। আমি শুধু ওষুধ খাচ্ছি বা আমি কিছু নিয়ম মেনে চলতেছি, কিন্তু পুরোপুরি বিষয়গুলো আমি মানতেছি না। যেগুলো বললাম, মাথা ব্যথা প্রতিরোধ কী কী করণীয়, আমি ঠিকমতো ঘুমাচ্ছি না, আমার খাওয়া ঠিক না, আমার নিজের কোনো কেয়ারের ঠিক নাই, আমি আমার শরীরের পজিশনটাকে ঠিকমতো কাজ করি না, অফিসে আমার পজিশনটা ব্যাড পোস্টার থাকে, আমার অন্যান্য হ্যাবিট যেগুলো মাথা ট্রিগার করে সেগুলো আমার খেয়াল করতে হবে। শুধু ওষুধ খাচ্ছি এটা যথেষ্ট নয়। পাশাপাশি অনেক সময়
ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু মাথা ব্যথা ট্রিগার করতে পারে এবং খুবই কমনলি ডিপ্রেশনের একটা সিমটম হচ্ছে, খুব কোর সিমটম না হলেও সিমটম হচ্ছে মাথা ব্যথা। অ্যাংজাইটি, স্ট্রেস, মাথা ব্যথা হয়। তো আমি যদি শুধু মাথা ব্যথার চিকিৎসা দিচ্ছি, মাথা ব্যথার ওষুধ দিচ্ছি, কিন্তু আমি ডিপ্রেশন দিকে একদমই খেয়াল করতেছি না, গুরুত্ব দিচ্ছি না, বা ডিপ্রেশন ফোকাসই করতেছি না, তাহলে আপনার মাথা ব্যথা ভালো হবে না। ডিপ্রেশন তো ভালো করতে পারি, মাথা ব্যথা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। পাশাপাশি মেডিটেশন, ইয়োগা, রিল্যাক্সেশন যদি আমি করি, তাহলে বিষয়টা অবশ্যই উপকৃত হবেন উনি। এক্ষেত্রে আমি লাস্ট কথা হচ্ছে, শুধু ঔষধ না, আমি একটা সামগ্রিক চিকিৎসা প্রয়োজন। নিয়ম, ঔষধ এবং অন্যান্য যে কারণে মাথা ব্যথা হচ্ছে সেটা যদি আমি ঠিকমতো নির্ধারণ করতে পারি, চিহ্নিত করতে পারি, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারি, অবশ্যই এখান থেকে ভালো ফলাফল পাওয়া সম্ভব। মাথা ব্যথা হলে আমি কি সাইকিয়াট্রিস্টের কাছে যাব, নিউরোলজিস্টের কাছে যাব, না মেডিসিন ডাক্তারের কাছে যাব? আমরা অনেকেই বুঝতে পারি না বা একটু এলোমেলো করে ফেলি, আবার তিনজনের কাছে হয়তো যাওয়া যায়। আমরা এই প্রশ্নটা নিয়েই শেষ করছি আজকের আলোচনা, যে অ্যাজ এ স্পেশালিস্ট, অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট, আপনি কি মনে করেন একজন মানুষের মাথা ব্যথা হলে কোথায় আগে যাওয়া উচিত, কার কাছে বেশি যাওয়া উচিত? আমি বলবো মাথা ব্যথা বিশেষ কোনো একটা সাবজেক্টের অধিকারে না। মাথা ব্যথা সবাই ডিল করতে পারে, বিশেষ করে একজন সাইকিয়াট্রিস্ট, একজন নিউরোলজিস্ট বা একজন মেডিসিন বিশেষজ্ঞ, ইভেন যারা জিপি, তারা কিন্তু মাথা ব্যথা একটা সময় পর্যন্ত ওনারাই কিন্তু চিকিৎসা দিবেন। কারণ এটা বিশেষ একজনের বিষয় না, এটা সবাই মিলে একসাথে কাজ করলে ভালো হয়। কিন্তু আমি প্রথমে যেটা বললাম আজকে আলোচনার শুরুতে, যে আসলে মাথা ব্যথার প্রায় ম্যাক্সিমাম প্রায় 95 বা 98% হচ্ছে প্রাইমারি হেডেক, যা মাথা ব্যথার কোনো বিশেষ কোনো কারণ নাই, নিউরোলজিক্যাল কোনো কারণ নাই, ব্রেন টিউমারের কারণেও হয় না, অন্যান্য শারীরিক অসুখের কারণেও হয় না, মানে কোনো কারণই নাই বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে আমি বলবো, যদি কারণ না থাকে, সেখানে একজন মনোরোগ বিশেষজ্ঞ তার যে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এই বিষয়গুলো যদি খেয়াল করেন, মেডিটেশন, ইয়োগা, রিল্যাক্সেশন অনেক বেশি ভূমিকা রাখে। এই বিষয়গুলো একজন সাইকিয়াট্রিস্ট আমার মনে করি খুব ভালোভাবে এটাকে ম্যানেজ করতে পারেন। সেক্ষেত্রে অন্য ডাক্তার কাছে উনি যেতে পারেন। তবে এই বিষয়গুলো যেহেতু কারণ ছাড়া মাথা ব্যথা বেশি হয়, বেশি কোনো শারীরিক কারণে হয় না, তবে এই বিষয়গুলো সাইকিয়াট্রিস্ট ভালোভাবে ডিল করতে পারেন। আপনি একজন পেশেন্ট নিউরোলজিস্ট কাছে যেতে পারেন, নিউরোলজির ডাক্তারের বিষয়গুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন। অন্য বিষয়গুলো শারীরিক কারণে যদি মাথা ব্যথা হয়, বিশেষ একটা ব্রেনের ভিতরে বা মাথার ভিতরে বা অন্য নিউরোলজিক্যাল কারণে মাথা ব্যথা হচ্ছে, সে বিষয়ে অবশ্যই নিউরোলজির যে ডাক্তার আছেন উনি বিষয়গুলো ভালোভাবে ডিল করতে পারবেন। এক কথায় মাথা ব্যথা বিশেষ একটা সাবজেক্টের না, এটা মাল্টি ডিসিপ্লিনভাবে যদি ম্যানেজ করা যায়, এটা খুব বেশি ভালো হয়। অনেক ধন্যবাদ মিলন ভাই, আমরা অনেক কিছু জানলাম, শিখলাম। আমি মনে করি যে যারা আজকে শুনেছেন আলোচনাটা, আপনারা মাথা ব্যথা নিয়ে ডিটেইলস অনেক কিছু জানতে পারলেন। যদি ডক্টর গোলাম মুস্তফা মিলন ভাইকে আপনাদের দেখানোর প্রয়োজন হয়, তাহলে কমেন্টে উল্লিখিত নাম্বারে ফোন করে আপনি ওনাকে দেখাতে পারেন। উনি পান্থপথ লাইফ স্প্রিংয়ে রেগুলার চেম্বার করছেন, অথবা আপনি বাসার কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্ট বা নিউরোলজিস্টকেও দেখিয়ে নিতে পারেন, যেখানে আপনার সুবিধা হয়। বাট মাথা ব্যথা হলে নিজে নিজে সাফার করবেন না, এটার চিকিৎসা মোস্ট অফ দ্য কেসেসে আছে, একটু হয়তো ধৈর্য ধরতে হয়। এবং আমরা মনে করি যে সকল ধরনের মাথা ব্যথারই চিকিৎসার মাধ্যমে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারবেন। আমরা সবাই চাই আপনারা সুস্থ থাকেন, আপনারাও দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি এবং আপনাদের চিকিৎসা করতে পারি। মিলন ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। খুব ধন্যবাদ, ভালো থাকবেন।